আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই করোনা পরিস্থিতির মধ্যে সরকার বিধি যে নিষেধগুলো দিয়েছে সেগুলো আমরা খুব সুন্দর করে পালন করব এবং যেহেতু সামনে ঈদুল আজহা আসছে তাই আমরা এর আগে থেকে পুরো প্রস্তুতি হিসাবে আমরা লেখাগুলো যা যা আছে সেগুলো আমরা অনেক আগে কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করি। হ্যাঁ, আমি তোমাদের ডেটাবেজ ক্লাসগুলো নিচ্ছি। এই ধারাবাহিকতা আজকে আমাদের লেকচার নাম্বার হলো 4। আমরা গত ক্লাসে শিখেছিলাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের যে আমাদের ব্যবহারিকটা সম্পর্কে আমি লেকচার 1 লেকচার 2 নিয়ে আমরা শিখেছিলাম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি লেকচার 3-তে। সিমিলারলিও আমরা কিছু রিটেন টপিকস বা থিওরি টপিকস আমরা আলোচনা করব, তারপর আমরা কি করব, তারপর আমরা সেটা ব্যবহারিকটা দেখে ফেলবো। আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো আমাদের নোটিশ অনুযায়ী টপিক ছিল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আমি তোমাদের আজকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম টপিকস নিয়ে আলোচনা করব। আমার নাম কাজী আহমদুল্লাহ, আমার নিকনেম হলো মোদ। আমি আইসিটি ডিপার্টমেন্টে আছি বেগমপুর টুনিসা কলেজে। সবাইকে স্বাগতম অনলাইন ক্লাসে। আমরা ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বা ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, এখানে কিছু জিনিস একটু বলে রাখি। ডেটাবেজ মানে হলো পরস্পর সম্পর্কিত ডেটাগুলোকে টেবিল বা ফাইল আকারে প্রকাশ করাকে আমরা কি বলবো, ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এবং মনে রাখবা, যেহেতু চ্যাপ্টারের নাম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে এভরি টার্মের মধ্যে আমাদের ডেটাবেজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। ডেটাবেজ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে আমরা যে কোনো কাজ ইজিলি করতে পারবো। এবং আগে থেকে বলা আছে আমরা এই চ্যাপ্টারে খুব ডিটেইলস করে তোমাদের আমি আলোচনা করাবো। কেন করাবো? কারণ এখান থেকে বোর্ডে কোশ্চেন থাকে, অবশ্যই বোর্ডে কোশ্চেন থাকে, এমসিকিউ গুলো থাকে। আর এমসিকিউ গুলো আমাদের রিটেন থেকেই চলে আসে। কোনো সময় যে কোশ্চেনটা বোর্ডে বড় কোশ্চেন হিসেবে এসেছিল সেটা থেকে এমসিকিউ আসতে পারে, আবার এমসিকিউ এর কোশ্চেনটাকে আমরা 1 মার্কের কোশ্চেন হিসেবে দেখতে পারি। সো আমাদের এখানে সবগুলো টপিকস ইম্পর্টেন্ট। তা আমরা একটু সুন্দর করে শিখে নিব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটাকে আলোচনা করার আগে আমরা একটু খুব সুন্দর করে তার ইতিহাসটা দেখে আসি, আমাদের ডেটাবেজটা কিভাবে এসেছে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি 1960 সালের শুরু দিকে, একেবারে প্রথম দিকে। এখানে আমাদের চার্লস ব্যাকবেন সে কি করেছিলেন, সে ইন্টিগ্রেটেড ডেটা স্টোরেজ নামে একটা ডেটাবেজ তৈরি করেন। ইন্টিগ্রেটেড ডেটা স্টোরেজ, এখানে আমরা প্রথম দিকে ডেটাটা আমরা এভাবে রাখতাম বা ডেটাগুলোকে আমরা রাখতাম। হ্যাঁ, এখন ডেটাবেজ নিয়ে কি কাজ করবো বা ডেটাবেজের সুবিধাগুলোকে কি, কাজটা একটু আগে জেনে রাখে তাহলে ভালো হবে। ডেটাবেজের সুবিধাগুলো হলো আমাদের যে ফাইলগুলো বা আমাদের যে ডেটাগুলো, সেটা যদি আমি কম্পিউটারাইজ পদ্ধতিতে আমি কম্পিউটারে স্টোর করি, তাহলে আমরা কি হবে, সেই ডেটাটা আমরা খুব সুন্দর করে যে কোনো সময় তথ্য বের করতে পারবো বা রেকর্ডগুলো বের করে ফেলতে পারবো, বা এখানে আমাদের ডেটা ভ্যালিডেশনটা থাকবে, ডেটাগুলো রিপিট হবে না, এবং আমরা কি করতে পারি, আমরা সহজে অনুসন্ধান করতে পারি। তাহলে এই এতগুলো সুবিধার জন্য আমরা ডেটাবেজে ডেটাটাকে রাখবো। তাই আমাদের ডেটাবেজে রাখার আগে আমাকে একটু জানতে হবে ডেটাবেজটা আসলে আসছে কিভাবে। সো সেটা আমরা একটু কন্টিনিউ করি। সর্বপ্রথম চার্লস ব্যাকবেঞ্চ কি করেছে, ইন্টিগ্রেটেড ডেটা স্টোরেজ নামে, মানে যেটাকে আমরা আইডিএস বলেছি। তোমাদের সুবিধার জন্য আমি এই টার্মগুলোকে একটু অ্যাব্রিভিয়েশন করে দিয়েছি যেন তোমরা ইজিলি এই এমসিকিউ গুলো যেন আমরা ধরতে পারি। আইডিএস হলো ইন্টিগ্রেটেড ডেটা স্টোর নামে আমরা কি করব, একটা ডেটাবেস তৈরি করছি। অবশ্যই এখানে ইম্পর্টেন্ট, মডেলটা ইম্পর্টেন্ট। নেটওয়ার্ক মডেল ব্যবহার করে আমরা কি করেছিলাম, ডেটাবেসটা তৈরি করেছিলাম। নেটওয়ার্ক মডেলটা কি, নেটওয়ার্ক মডেল হচ্ছে আমরা আগে থেকে জেনেছি। আমরা এটা কোথায় শিখেছি, আমরা 2টা চ্যাপ্টার এটা শিখেছি। একটা হলো চ্যাপ্টার 2, চ্যাপ্টার 2 এর মধ্যে কোথায় শিখেছি, নেটওয়ার্ক টপোলজির মধ্যে শিখেছিলাম। আরেকটা কোথায় শিখেছিলাম, আরেকটা শিখেছিলাম চ্যাপ্টার 4 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আমাদের যে কাঠামোগুলো আছে সেখানে আমরা নেটওয়ার্ক নামে পড়েছি। আর এখানেও ডেটাবেজে শিখবো, সেটাও এখানে কি আছে, আমাদের নেটওয়ার্ক নামে একটা মডেল আছে। হ্যাঁ, নেটওয়ার্ক মডেলটা হলো এক স্তরের ডেটাবেস বা এক স্তরের আমাদের যে ইউজার গুলো থাকে বা বিভিন্ন ধরনের টুলস গুলো থাকে বা বিভিন্ন সিস্টেম বা সফটওয়্যার গুলো থাকে, সেগুলোর সাথে কানেক্টেড। তাহলে এইভাবে আমাদের নেটওয়ার্ক মডেলটা কাজ করে। নেটওয়ার্ক মডেলটা আরো অনেক ভাবে এটাকে আঁকতে পারি আমরা। এটাকে আমরা এরকম দিতে পারি, বি দিতে পারি, এর আন্ডারে আমরা কি দিতে পারি, সি দিতে পারি, এখানে আমরা ডি দিতে পারি। এগুলো সবগুলো কার মধ্যে হবে, এগুলো নেটওয়ার্ক মডেলের মধ্যে হবে। বা এইটার সাথে আবার এটা আমরা কানেকশনও থাকতে পারে, এটাও হতে পারে নেটওয়ার্ক মডেলের মধ্যে পড়ে। তাহলে এই নেটওয়ার্ক মডেলের উপর ভিত্তি করে আমরা যে ডেটাবেসটা ফার্স্ট দিকে তৈরি করা হয় তার নাম হলো আইডিএস।
কে তৈরি করেন? চার্লস ব্যাকবেঞ্চ তৈরি করেন। কত সালে তৈরি করেন? 1960 না, 1960 শুরুর দিকে তৈরি করেন। তাহলে এরপর আমরা 1960 শেষের দিকে চলে আসি। 1960 শেষের দিকে আমাদের যে এখানে আমরা আইডিএস তৈরি করেছিলাম, আর আমরা প্রতিনিয়ত জানি সফটওয়্যারগুলো আমরা কি করে বিভিন্ন বাগগুলোকে সলভ করে আস্তে আস্তে এটা কি হয় আপগ্রেডের দিকে চলে যাচ্ছে। তাহলে এরপরে যে ভার্সনটা চলে আসে সেটা হলো আইবিএম এর উপর বেস করেছে। আইবিএম মানে হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটা আমরা কম্পিউটার নামগুলো শিখেছিলাম, আইবিএম কম্পিউটার, অ্যাপেলো, আর অনেকগুলো আমরা জানি। তাহলে এখানে আমাদের আইবিএম এর যেন আমরা এটা সাপোর্ট করে তার উপর বেস করে আমরা কি করেছিলাম, আমরা ডেটাবেসটা আপগ্রেড করে ফেললাম। তখন এটার নাম চলে আসলো আইএমএস, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। তখন এই ডেটাবেসটা আমরা তৈরি করি। এই ডেটাবেসটা কিন্তু আমরা আগের মতো নেটওয়ার্ক মডেল হিসেবে আমরা কাজ করতে পারি না। তখন এটাকে আমরা কি নিয়ে কাজ করব? হায়ারার্কিক্যাল নিয়ে কাজ করব। হায়ারার্কিক্যাল এটা আমরা আগে থেকে জেনেছিলাম। হায়ারার্কিক্যাল হলো ওয়ান কাইন্ড অফ ট্রি এর মতো হয়ে যাবে। তাহলে নেটওয়ার্ক এবং ট্রি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? নেটওয়ার্কে পরস্পর সম্পর্কযুক্ত থাকতে পারে এবং এখানে কি থাকে? নোড থাকতে পারে, কানেক্টেড থাকবে পরস্পর। কিন্তু আমাদের যখন আমরা হায়ারার্কিক্যাল করি এটা পরস্পর সম্পর্কযুক্ত হবে না, এক স্তরটা ধারাবাহিকভাবে যাবে এটা। ঠিক আছে, সো এটা আমরা ভালো করে জানবো। তাহলে হায়ারার্কির উপর ডিপেন্ড করে আমরা কি করব? এই ডেটাবেসটা তৈরি করা হয় 1960 এর শেষের দিকে। এখান থেকে ইম্পর্টেন্ট হলো আইএমএস, ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। কিছু কিছু জায়গায় এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওখান থেকে সবচেয়ে বেস্ট হলো আমাদের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম হবে এটা। আর আইবিএম এর আমরা অনেকে নাম শুনেছি কিন্তু এটা জানি না। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন, এটা মনে রাখবো। অনেক সময় ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন নামে আমরা অনেক জায়গায় বলি, কিন্তু এখানে পারফেক্ট হলো ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন। ঠিক আছে, তারপর এটা হলো হায়ারার্কিটা এরকম থাকতে পারে, হায়ারার্কিটা এরকমও থাকতে পারে, বা হায়ারার্কিটা আমাদের এরকমও থাকতে পারে। এটা হলো এ বি, এখানে আমাদের সি থাকবে, এই টার্ম থেকে আমাদের কি আসবে? ডি আসবে, এই টার্ম থেকে আমাদের ই আসবে। এরকম হতে পারে। এটাকে আমরা হায়ারার্কিক্যাল বলবো। হায়ারার্কিক্যালকে অনেক ভাবে আঁকা যায়, তবে সেখান থেকে মনে রাখবা এই একটা নোড থেকে বা এই যে এরকম, যেমন দেখো এই নিচের স্তরকে দুইটা দিয়ে কানেক্টেড করা হয়েছে, এভাবে কিন্তু থাকবে না, বা লুপ আকারে কোনো কানেকশন থাকবে না। সবগুলো কি থাকবে? খোলা খোলা থাকবে। যেমন দেখো এটা কিন্তু খোলা এই টোটালটা, কিন্তু এটা দেখো লুপ আকারে, এটাও কিন্তু লুপ আকারে, চক্র আকারে আছে। এগুলো হলে আমার কি হবে? পরস্পর কানেক্টেডের মধ্যে আমাদের নেটওয়ার্ক মডেলের মধ্যে চলে যাবে। বাট যখন সবগুলো আমাদের ডিসকানেক্ট বা লুপ আকারে হবে না, তখন এটা কার মধ্যে চলে যাবে? এটা চলে যাবে আমাদের হায়ারার্কিক্যাল মডেলের মধ্যে চলে যাবে। তাহলে হায়ারার্কিক্যাল মডেলের উপর ডিপেন্ড করে আমাদের কি করা হয়? এরপরে ডেটাবেস তৈরি করা হয়। তারপরে এখন আমরা কি করব? তারপর ডেটাবেসের মধ্যে এর পরেরটা চলে যাচ্ছি। 1970 সালে এডগার এফ কড উনি কি করেন? উনি আমাদের রিলেশনাল ডেটাবেস মডেল, মানে রিলেশনাল মানে সম্পর্ক তৈরি করে। এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেস আমরা কি করব? সম্পর্ক তৈরি করব কিছু কমন টার্মের মাধ্যমে। যেমন হতে পারে আমরা বিকাশ ব্যবহার করে কোনো ব্যাংকে বা কোনো বিল পরিশোধ করতে পারি। তাহলে বিলের জন্য ডেটাবেস একটা হবে, আমাদের বিকাশের সফটওয়্যার বা ডেটাবেস একটা হবে। এই দুইটার মধ্যে আমরা কি নিয়ে করতেছি? আমাদের মোবাইল নাম্বারটা, বিল নাম্বারটা, এই দুইটাতে রিলেশন করতেছি। রিলেশন করার কারণে এখন কি হচ্ছে? দুইটা ডেটাবেস সম্পর্কযুক্ত হয়ে যাচ্ছে। সেই কনসেপ্টটা নিয়ে আসে 1970 সালে। কে নিয়ে এসে? এডগার কড বা এডগার এফ কড আমরা জানি। তাহলে রিলেশনাল ডেটাবেস মডেল অনুযায়ী, রিলেশনাল ডেটাবেস মডেল আছে আমাদের আলাদা করে। মডেল মূলত তোমাদের বই পাবো, তিন ধরনের মডেল পাবো। একটা হলো নেটওয়ার্ক মডেল, একটা হলো হায়ারার্কিক্যাল মডেল, আর একটা হলো রিলেশনাল ডেটাবেস মডেল। তাহলে এই অনুযায়ী আমরা কি করতে পারি? ডেটাবেসটা তৈরি করতে পারি। তাহলে এটার সুবিধা হচ্ছে কি? এইটার সুবিধা অনেক সুবিধা। একটু আগে একটা বললাম যে আমাদের কি হতে পারে? আমরা একটা ডেটাবেস থেকে অন্য কোনো ডেটাবেসে যেতে পারি। যেমন হতে পারে কি? যেমন হতে পারে ইসলামী ব্যাংক বা কোনো ব্যাংকের আমরা যে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমরা ডেবিট কার্ড দিয়ে আমরা কি করি, বা ভিসা কার্ড দিয়ে কি করি, মাস্টার কার্ড দিয়ে কি করি? বিল পেমেন্ট করি। তাহলে বিল পেমেন্ট করার জন্য ওই ব্যাংকের সাথে এই কোম্পানি একটা লিংক হয়ে যাচ্ছে। ওই যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা কিসের মাধ্যমে? আমাদের মাস্টার কার্ড, ভিসা কার্ডের মাধ্যমে। ক্রেডিট কার্ড দিয়ে আমরা বিলটা রাখি না, ক্রেডিট কার্ড জমা রাখার জন্য, বা ডেবিট কার্ড দিয়ে আমরা এগুলো করি। তাহলে এগুলো হলো, তাহলে এটাকে তৈরি করেন, এই সম্পর্কটা তৈরি করেন আমাদের এডগার কড তৈরি করেন।
তারপরে চলে আসি 1976 সালে। 1976 সালে পিটার চ্যান নামে আরেকজন আমাদের কি তৈরি করেন, এই যে এখানে আমাদের রিলেশনগুলো যে তৈরি করা হচ্ছে, এখানে সে টেবিলের মধ্যে সম্পর্ক নিয়ে প্রথম দিকে কাজ করেছে, কনসেপ্টগুলো সাজিয়েছে, তারপর সে এটা কি যে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম, এটা আরেক ধরনের রিলেশনশিপ যেখানের মধ্যে আমাদের অবজেক্ট নিয়ে কাজ করে। এগুলো আমরা ডিটেইলস ভাবে জেনার কিছুটা অংশ কিন্তু আমরা জেনে রেখেছি। সেটা হলো কি আমাদের এন্টিটি জেনেছি, এন্টিটি সেট জেনেছি, অ্যাট্রিবিউট জেনেছি। হ্যাঁ, ওই যে আগে ফার্স্টের চ্যাপ্টার মানে প্রথম লেকচারে আমরা শিখেছিলাম। তাহলে সেগুলো নিয়ে আমরা কোথায় তৈরি করে, পিটার চ্যান কে তৈরি করেন এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম উপর ভিত্তি করে এন্টিটি রিলেশন ডায়াগ্রাম বা রিলেশনাল মডেল তৈরি করেন। তারপর এটা আরো আপডেট করা হচ্ছে মানে কি, আমরা প্রোগ্রামের মাধ্যমে এগুলো কাজগুলো করব। প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা এগুলো কাজগুলো করা হচ্ছে, সেগুলো হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। আর এই কোয়েরি ল্যাঙ্গুয়েজকে যখন আমাদের কম্পিউটার ভাষায় বিভিন্ন ধরনের মডিফায়ার চলে এসেছে, তখন এটা কত সালে চলে আসে, 1980 সালে। 1980 সালে যখন ANSI এবং হলো ISO, এটা হলো আন্তর্জাতিক দুইটা স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডের মতো করে আমাদের কি চলে আসছে যে আমাদের এই যে কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা ইউজ করে আমরা কি করতে পারি, আমরা ডেটাবেসটাকে আমরা আপডেট করতে পারি। সেগুলোর উপর বেস করে কি তৈরি করা হয়, SQL বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের কাজ করা হয়। তাহলে এখানে কিছু জিনিস আমি বলে রাখি, এখানে খেয়াল করবা, এখানে আমরা কি পেয়েছিলাম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই পর্যন্ত কিন্তু গেল, বাট এখানে কি চলে আসছে, DBMS চলে এসেছে। তাহলে এখানে আমরা যখন DBMS নিয়ে আমরা কাজ করা শুরু করেছি, এই যে DBMS, আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে দেখো এখানে দেওয়া আছে DBMS, এইটাও DBMS। তাহলে এই DBMS আর DBMS নিয়ে আমরা আলোচনা করব, একটু পার্থক্য বলে রাখি। DBMS টা ইউজ করা হয় ছোট পারপাজে, আর DBMS টা ইউজ করা হয় কি আমাদের বড় পারপাজে আমাদের ইউজ করা হয়। এগুলো আমরা শিখব। DBMS নরমালি আমরা কোনো ধরনের ডেটা ইনসার্ট করা নিয়ে কাজ করব এবং বিভিন্ন ধরনের আমরা অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য কাজ করব। বাট আমরা যখন বড় পারপাসে যখন চিন্তা ভাবনা করবো, একটু আগে বললাম যে বিকাশের অ্যাকাউন্ট ইউজ করে আমরা বিদ্যুৎ বিল দিচ্ছি বা কারেন্টের বিল দিচ্ছি বা আমরা কি পানির বিল দিচ্ছি, এগুলো সবগুলো যখন আমরা দিব তখন রিলেশন হয়। আর এই রিলেশন করার জন্য আমরা কি লাগবে, DBMS সেখানে চলে আসে। এখান থেকে DBMS টা কি হয়, আমাদের সূচনা হয়। তাহলে আজকে আমাদের লেকচারে আমরা এতটুকুই শিখলাম যে DBMS এর ইতিহাসটা আমরা খুব ভালো করে মনে রাখবো, কারণ এই DBMS এর ইতিহাসের উপর, স্ট্রাকচার উপর তোমাদের অনেক কোশ্চেন থাকতে পারে। কোন মডেলটা দেখতে কিরকম, বা কোন মডেল থেকে আমাদের কত সালেরটা এটা ডেটাবেসটা তৈরি করা হয়, তখন এই ডেটাবেসকে কি নামে ডাকা হতো, যেমন এখানে ডাকা হতো IDS, এখানে ডাকা হতো IMS, আবার এখানে ডাকা হতো RDBMS, এখানে ডাকা হতো এন্টিটি রিলেশনশিপ, এরপর এটাকে ডাকা হয় SQL নিয়ে আমাদের ডাকা হচ্ছে, বা এগুলো নিয়ে আমরা কাজ করা হচ্ছে। তাহলে আজকের লেকচার এতটুকুই, দেখা হবে আমাদের নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ।